অ্যাজ পার আওয়ার রুটিন আজকে আমাদের আলোচ্য সাবজেক্ট বা বিষয় হচ্ছে হোমিওপ্যাথিক ফার্মেসি। তা হোমিওপ্যাথিক ফার্মেসি এটা উৎসটা কি? ভারতবর্ষে যখন হোমিওপ্যাথি শুরু হয়, যখন হোমিওপ্যাথিক কোর্স চালু হয়, তখন কোনো ফার্মাকোপিয়া বা ফার্মেসি বা ফার্মাকোলজি ছিল না। তা আমরা এই ফার্মেসিগুলো কি করে পেলাম? এই ফার্মেসি আমরা জানি হোমিওপ্যাথিক জনক হচ্ছে স্যামুয়েল হ্যানিম্যান। তিনি বিখ্যাত কয়েকটা বই লিখে গিয়েছিলেন, তার মধ্যে একটা অন্যতম হচ্ছে মেটেরিয়া মেডিকা পিউরা, আরেকটি হচ্ছে অর্গানন অফ মেডিসিন। আমরা অর্গানন অফ মেডিসিনে বিভিন্ন রকম অ্যাফ্রিজম বা সূত্র পেয়ে থাকি। তা এই সূত্রগুলোর মাঝে মাঝে তিনি ফার্মেসি সম্বন্ধে কিছু আলোচনা করে গেছেন। এছাড়া মেটেরিয়া মেডিকা পিউরাতে আমরা ফার্মেসি অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধ কীভাবে তৈরি হবে, কীভাবে তার রক্ষণাবেক্ষণ হবে, কীভাবে তার পোটেন্সি তৈরি হবে, এই সমস্ত নিয়ে আলোচনা হয়েছে। আর সেই সমস্ত পুস্তক থেকে সংগ্রহ করেই কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ফার্মেসিটা তৈরি হয়েছে। পরবর্তীকালে যখন হোমিওপ্যাথিক কোর্স বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে বা হোমিওপ্যাথিক কাউন্সিলে হোমিওপ্যাথিক কোর্স চালু হয়, তখন একটা ফার্মেসি পুস্তক প্রণয়ন করা হয় অ্যাজ পার ডিরেকশন অফ দ্য অর্গানন অফ মেডিসিন অ্যান্ড মেটেরিয়া মেডিকা পিউরা। তাহলে আমরা মেটেরিয়া মেডিকা পিউরা থেকে সংগৃহীত এবং অর্গানন অফ মেডিসিন থেকে সংগৃহীত তথ্য ভিত্তিতে আমরা হোমিওপ্যাথিক ফার্মেসি পেয়েছি। তা আমরা হোমিওপ্যাথিক ফার্মেসিতে যে বিষয়টা আমরা জানি, যে আমরা জানি যে হোমিওপ্যাথিক মেডিসিন ইজ নট এ সাবস্টেন্স, ইট ইজ এ ডাইনামিক পাওয়ার। সূক্ষ্মতর একটা অদৃশ্য শক্তি, আর কোনো অদৃশ্য শক্তিকে যদি ব্যবহার করতে হয় তাহলে তার একটা মাধ্যম দরকার। তাহলে হোমিওপ্যাথিক ওষুধ যেহেতু একটা অদৃশ্য শক্তি, সেই শক্তিটাকে ব্যবহার করার জন্য আমাদের কিছু মাধ্যম দরকার। তা কি মাধ্যম দরকার? আমরা যে সমস্ত বস্তুর মধ্যে কোনো ভেষজ গুণ নেই, সেই সমস্ত বস্তুগুলোকে বলা হয় অনৌষধি বা ভেহিকেল। আমরা সেই ভেহিকেলের মাধ্যমে এই হোমিওপ্যাথিক ওষুধগুলো, যে পোটেন্টাইজ শক্তিযুক্ত যে ওষুধ, অদৃশ্য শক্তি, সেই অদৃশ্য শক্তি যে ওষুধ, সেগুলো ব্যবহার করেছি। তা এবার হচ্ছে ভেহিকেল অর্থাৎ অনৌষধি, যার মধ্যে মেডিসিনাল প্রপার্টি নেই। তা হোমিওপ্যাথি ফার্মেসিতে আমরা তিন ধরনের ভেহিকেল দেখি। নন মেডিসিনাল সাবস্টেন্স অর্থাৎ অনৌষধি আমরা তিন ধরনের দেখি। একটা হচ্ছে লিকুইড, একটা সলিড, আর হচ্ছে সেমি সলিড। আমরা গতদিন ক্লাসে আমরা লিকুইড ভেহিকেল নিয়ে আলোচনা করেছিলাম। আমরা লিকুইড ভেহিকেলের মধ্যে যে সমস্ত জিনিসগুলো পাই, তার মধ্যে সর্বপ্রথম যে নামটা আসে তার নাম হচ্ছে ডিস্টিল ওয়াটার, পরিশ্রুত জল। আর একটা কি? আরেকটা হচ্ছে অ্যালকোহল, সুরাসার। আমরা গত ক্লাসে আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করেছি। আর এছাড়া লিকুইড ভেহিকেলের মধ্যে আরো কয়েকটি জিনিস পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে একটা গ্লিসারিন, একটা হচ্ছে ইথান।
তা গ্লিসারিন হচ্ছে জীবজন্তুর চর্বি বা কতকগুলি তেল থেকে গ্লিসারিনগুলি তৈরি করা হয়। আর ইথার যেটা হচ্ছে একটা উদ্বায়ী পদার্থ, সেটা খুব বেশি হোমিওপ্যাথিতে ব্যবহার করা হয় না, অনেক সময় অজ্ঞান করার জন্য ইথার ব্যবহার করা হয়। এবার হচ্ছে আমরা কি কি উপাদান থেকে হোমিওপ্যাথি ওষুধ তৈরি করি। আমরা জৈব এবং অজৈব উপাদান থেকে হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুত করে থাকি। হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুত হয় জৈব উপাদান থেকে, আর একটা হচ্ছে অজৈব উপাদান থেকে। তা জৈব উপাদান থেকে যে ওষুধগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে, আমরা এর আগে আলোচনা করেছিলাম যে 6টা কিংডম থেকে ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ যে সোর্স, উৎস 6টা কিংডম আছে। মিনারেল কিংডম, ভেজিটেবল কিংডম, অ্যানিম্যাল কিংডম ইত্যাদি ইত্যাদি। সেগুলো এগুলো হচ্ছে জৈব উপাদান হচ্ছে, তার মধ্যে অ্যানিম্যাল কিংডম থেকে যে ওষুধগুলো পাওয়া যায় সেগুলো জৈব উপাদান। আর কিছু রোগ বীজ থেকে কিছু হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করা হয়, সেটাও কিন্তু জৈব উপাদান থেকে তৈরি হয়। আমরা জানি বিভিন্ন রোগ আছে, সেই রোগের যে রোগ বিষ, তাহলে সেটা জৈব পদার্থ থেকেই হচ্ছে। যেমন আমরা জানি সিফিলিস রোগের পুষ থেকে যে ওষুধটা তৈরি হয় তার নাম হচ্ছে সিফিলিনাম। গনোরিয়া রোগের পুষ থেকে যে ওষুধটা তৈরি হয় তার নাম হচ্ছে মেডোরিনাম। খোস পাসরা পুষ থেকে যে ওষুধটা তৈরি করা হয় তার নাম হচ্ছে সরিনাম। টিবি রোগের পাশ থেকে যে ওষুধটা তৈরি করা হয় তার নাম হচ্ছে টিবারকুলিনাম। তাই এরকম রোগ বীজ থেকে যে ওষুধগুলো তৈরি হচ্ছে বা অ্যানিম্যাল কিংডম থেকে যে ওষুধগুলো তৈরি করা হচ্ছে সেগুলো হচ্ছে জৈব উপাদান। আর বাকি যেগুলো হচ্ছে ভেজিটেবল কিংডম বা আদার্স যে সমস্ত সোর্সগুলো আছে সেগুলো হচ্ছে অজৈব উপাদান। তবে আমাদের যে ওষুধ তৈরি হয় হোমিওপ্যাথিতে, তার উপাদান হচ্ছে, একটা হচ্ছে জৈব উপাদান আর একটা হচ্ছে অজৈব উপাদান। এবার আসা যাক, এই উপাদানগুলোর মধ্যে আবার কিছু রয়েছে, সেগুলো হচ্ছে মৌলিক উপাদান আর একটা হচ্ছে যৌগিক উপাদান। তাহলে মৌলিক উপাদান কি? মৌলিক যে পদার্থগুলো যার ভাঙা যায় না সেগুলো হচ্ছে মৌলিক উপাদান। অর্থাৎ আমরা জানি অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, আয়রন, বস্তা, সীসা, লোহা, স্বর্ণ, এগুলো হচ্ছে মৌলিক উপাদান। তবে মৌলিক উপাদান হচ্ছে যার থেকে আর কিছু ভাঙা যায় না, এটা হচ্ছে মৌলিক উপাদান। আর যৌগিক উপাদান হচ্ছে যেগুলো অনেকগুলো মৌলিক উপাদানের সংমিশ্রণে তৈরি হয়, এক বা একাধিক মৌলিক উপাদানের সংমিশ্রণে যেগুলো যে পদার্থ তৈরি হয় তাকে বলা হয় যৌগিক উপাদান। যেমন আমরা জানি অক্সিজেন আর হাইড্রোজেনের সংমিশ্রণে তৈরি হয় জল, তাহলে জলটা হচ্ছে যৌগিক উপাদান। তবে এগুলো হচ্ছে যৌগিক উপাদান। আর এগুলো থেকে আমাদের
তাহলে মৌলিক উপাদান থেকে আমাদের ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করা হয়, যৌগিক উপাদান থেকে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করা হয়। এবার হচ্ছে আমরা এর আগে যে আলোচনাটা করলাম যে ওষুধ তৈরি জৈব উপাদান এবং অজৈব উপাদান, এই দুটো দিয়ে উপাদান থেকে হোমিওপ্যাথিক ওষুধ তৈরি করা হয়। তা এই ওষুধগুলো প্রস্তুত করার কতগুলি সাধারণ নিয়ম আছে। তা সাধারণ নিয়মটা হচ্ছে জৈব বা অজৈব উপাদানগুলো থেকে বিভিন্ন নিয়মে হোমিওপ্যাথিক ওষুধ প্রস্তুত করা হয়। অজৈব রাসায়নিক উপাদানগুলোকে প্রথমত মোটামুটি চূর্ণ করিয়া তারপর ক্রমে ক্রমে আরো সূক্ষ্মভাবে বিচ্ছিন্ন করা হয়। তাহলে জৈব উপাদানগুলো এগুলো আমাদের যে পোটেন্সি তৈরি করা হবে সেগুলো বিভিন্ন নিয়মে বিভিন্ন ফর্মুলায় তৈরি করা হবে। আমরা আলোচনা করেছিলাম অজৈব রাসায়নিক উপাদানগুলো, অজৈব রাসায়নিক উপাদান যেগুলো মানে জীবদেহ থেকে তৈরি হয় না, সেই সমস্ত রাসায়নিক পদার্থগুলো, দ্যাট মে বি ভেজিটেবল কিংডম আর আদার্স কিংডম, সেগুলো উপাদানগুলো কি করা হয়, সেগুলো চূর্ণ বিচূর্ণ করা হয়, করে তাকে সূক্ষ্মভাবে বিচূর্ণ করে সূক্ষ্ম স্তরে নিয়ে যেতে হবে। তার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যেহেতু এই সমস্ত যেগুলো জলে বা অ্যালকোহলে দ্রবীভূত হয় না, সেই ওষুধগুলো পোটেন্সি তৈরি করার ক্ষেত্রে আমাদের কি করতে হয়, আমরা যে সুগার অফ মিল্ক, আমরা যে সলিড ভেহিকেল আমরা আলোচনা করেছিলাম, সেই সুগার অফ মিল্কের সঙ্গে মিশিয়ে ঘর্ষণ পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ করব। তার একটা নিয়ম আছে, নিয়ম শৃঙ্খলা আছে, সেগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব। কত মিনিট মিশাতে হবে, কত মিনিট ঘষতে হবে, কোন সার্কেলে ঘষতে হবে, এটা আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। তাহলে যেগুলো জলে বা অ্যালকোহলে দ্রবীভূত হয় না, সেই সমস্ত পদার্থগুলোকে একটা সার্টেন প্রপোর্শনে সুগার অফ মিল্কের সঙ্গে মিশিয়ে তাকে ঘর্ষণ করতে হয়। এইটাকে বলা হয় টাইট্রেশন পদ্ধতি। আরেকটা পদ্ধতি যেটা হচ্ছে, সেটা হচ্ছে যেগুলো জলে বা অ্যালকোহলে দ্রবীভূত হয়, সেই পদার্থগুলোকে আমরা জলে বা অ্যালকোহলের সঙ্গে মিশ্রণে ঝাঁকি দিয়ে সেটাকে আমরা ক্রম তৈরি করতে পারি। তা এই যে ক্রম তৈরি করার ব্যাপার, যেটাকে আমরা বলি পোটেন্সি, তা এই পোটেন্সির চিন্তা ভাবনাটা কোথা থেকে এলো? পোটেন্সির চিন্তা ভাবনাটা এলো, যদিও আজ থেকে 250-300 বছর আগে হ্যানিম্যান এটা আবিষ্কার করেছেন, কিন্তু মডার্ন সায়েন্সে যেটা বলা হয়েছে, বস্তুকে যদি সূক্ষ্ম স্তরে আনা যায়, ভেঙে ভেঙে যদি সূক্ষ্ম স্তরে আনা যায়, তখন সেই বস্তুর একটা শক্তির স্ফুরণ ঘটে। সেই শক্তির স্ফুরণ অর্থাৎ ডাইনামিক একটা পাওয়ার তৈরি হয়। তার উদাহরণ হিসাবে আমরা জানি, আমরা লক্ষ্য করেছি যে আমরা যখন খাবার খাই, সেই খাবারের সঙ্গে
অধিকাংশ মানুষই কিন্তু আমরা লবণ খাই। তা সেই লবণ আমরা যখন খাই তাতে যে মেডিসিনাল পাওয়ার যেটা তৈরি হয় না লবণ হিসাবে যখন আমরা খাই, কিন্তু এই লবণ থেকে আমাদের একটা হোমিওপ্যাথিক ওষুধ বা বায়োকেমিক একটা ওষুধ তৈরি হয়, তার নাম হচ্ছে নেট্টামিউর। এই নেট্টামিউর আমরা অনেক কঠিন দুরারোগ্য রোগে ব্যবহার করে সুফল পেয়েছি। আমরা হোমিওপ্যাথি মতেও প্রয়োগ করে সুফল পেয়েছি, বায়োকেমিক সিস্টেমে আমরা প্রয়োগ করেও সুফল পেয়েছি। আমরা জানি কোনো মানুষ বালি খায় না, তা বালি থেকে একটা ওষুধ তৈরি করা হয়, তার নাম হচ্ছে সাইলেসিয়া। তা সাইলেসিয়া, বালি খাওয়া যায় না, কিন্তু সাইলেসিয়া থেকে যে ওষুধটা তৈরি করা হয়, সাইলেসিয়া কি সিলিকন থেকে সাইলেসিয়া তৈরি করা হয়। সিলিকন খাদ যে সমস্ত বালুকণা আমরা দেখি সিলিকন, এই সিলিকন থেকে একটা ওষুধ তৈরি করা হয়, তার নাম হচ্ছে সাইলেসিয়া। এই সাইলেসিয়া কিন্তু আমরা বহু দুরারোগ্য কঠিন ডিপ অ্যাক্টিং মেডিসিন হিসেবে আমরা সাইলেসিয়াকে ব্যবহার করে থাকি। এবার হচ্ছে তাহলে হোমিওপ্যাথিক ওষুধ শক্তিকৃত করা হয় কিভাবে? হোমিওপ্যাথিক ওষুধ শক্তিকৃত করা হয় টাইট্রেশন অ্যান্ড ডাইলিউশন পদ্ধতি। দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে টাইট্রেশন পদ্ধতি আর একটা হচ্ছে ডাইলিউশন পদ্ধতি। ডাইলিউশন কথা মানে হচ্ছে ডাইলুট করা, তরলকৃত করা। তাহলে কোনগুলো আমরা ডাইলিউশন করব? অর্থাৎ যে ওষুধগুলো জলে বা অ্যালকোহলে দ্রবীভূত হয় সেই ওষুধগুলোকে আমরা ডাইলিউশন করব। আর যে ওষুধগুলো জলে বা অ্যালকোহলে দ্রবীভূত হয় না তাকে আমরা টাইট্রেশন করব। এবার হচ্ছে এই টাইট্রেশন এবং ডাইলিউশনের আমাদের হোমিওপ্যাথিতে তিনটে স্কেল আছে। যদিও স্যামুয়েল হ্যানিম্যানের আমলে একটি স্কেলই ব্যবহার করা হয়েছিল, সেটা ছিল সেন্টিসিমাল স্কেল। পরবর্তীকালে ডক্টর হেরিং একটা নতুন স্কেল আবিষ্কার করলেন, তার নাম হচ্ছে ডেসিমাল স্কেল। তাহলে ডেসিমাল স্কেলটার আবিষ্কর্তা হচ্ছে কনস্ট্যান্ট হেরিং। আর আমরা পরবর্তীকালে আরেকটি স্কেলকে জানলাম, তার নাম হচ্ছে 50 মিলিসিমাল স্কেল। এই 50 মিলিসিমাল স্কেল আবিষ্কর্তা কিন্তু স্যামুয়েল হ্যানিম্যান নিজে, কিন্তু পৃথিবীর মানুষ, পৃথিবীর যত হোমিওপ্যাথি চিকিৎসকরা আছে তারা এর সন্ধানটা পেলেন অনেক পরে। অর্থাৎ স্যামুয়েল হ্যানিম্যান তার জীবদ্দশায় অর্গানন অফ মেডিসিনের একটা 6th এডিশন, উনি জীবিত থাকাকালীন 5th এডিশন পর্যন্ত পাবলিশ করা ছিল, কিন্তু 6th এডিশনটা উনি ড্রাফট করে গিয়েছিলেন, কিন্তু পাবলিশ হয়নি। 6th এডিশনটা পাবলিশ হলো হ্যানিম্যান মারা যাওয়ার পরে 88 বছর পরে। হ্যানিম্যান মারা যাওয়ার 88 বছর পরে অর্গানন অফ মেডিসিনের 6th এডিশনটা পাবলিশ হলো। কোন ভাষায় পাবলিশ হলো? জার্মান ভাষায়। জার্মান ভাষা পাবলিশ হওয়ার পরে সেটা আস্তে আস্তে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়লো, এবং আমেরিকাতে সেই জার্মান ভাষায় অর্গানন অফ মেডিসিনের যে 6th এডিশন, সেই 6th এডিশনটা ইংলিশ ভার্সনে পাবলিশ করা হলো। এটা পাবলিশ করলেন কে? উইলিয়াম বরিক। উইলিয়াম বরিক সেটা পাবলিশ করলেন। করার পরে
সেই ইংলিশ ভার্সনের যে অর্গানন অফ মেডিসিন সেটা আস্তে আস্তে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়লো। আমরা ভারতবর্ষ 6th এডিশনটা পেলাম। তো 6th এডিশনে 5th এডিশন থেকে 6th এডিশনে আমূল পরিবর্তন ঘটল। এই 6th এডিশনের যেমন হ্যানিম্যান একটা নতুন পটেন্সির কথা বললেন, তার নাম হচ্ছে 50 মিলিসিমেন পটেন্সি, 50 সহস্রতম পদ্ধতি। তাহলে এবার আসা যাক, আমরা 3টে স্কেল আলোচনা করলাম। স্যামুয়েল হ্যানিম্যানের আমলে যে স্কেলটা ছিল সেটা ছিল সেন্টিসিমাল স্কেল। কনস্ট্যান্ট হেরিং আবিষ্কার করলেন ডেসিমাল স্কেল। আর হ্যানিম্যানের স্বরচিত অর্গানন অফ মেডিসিনের 6th এডিশনে উনি লিখে গিয়েছিলেন 6th এডিশনে, সেখানে ছিল 50 মিলিসিমেল পটেন্সি। তা স্যামুয়েল হ্যানিম্যানের দৃষ্টিতে বা আমাদের হোমিও ফিলোসফির দৃষ্টিতে বা অর্গানন অফ মেডিসিনের দৃষ্টিতে হচ্ছে আমরা কোনো ক্রুড মেডিসিনটা ব্যবহার করব না। কেন ক্রুড মেডিসিন ব্যবহার করব না? ক্রুড মেডিসিন ব্যবহার করলে সেখানে তার কিছু অর্গানিক চেঞ্জ হয়, প্যাথোলজিক্যাল চেঞ্জ হয়, এবং সেখানে কিছু মেডিসিনাল অ্যাগ্রাভেশনও হয়। তা মেডিসিনাল অ্যাগ্রাভেশনকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করব? ওষুধটাকে সূক্ষ্ম স্তরে ব্যবহার করব। সূক্ষ্ম স্তরে ব্যবহার করব। তা সেই সূক্ষ্ম স্তরে ব্যবহার করব, কতটা পরিমাণে আমরা ব্যবহার করব, কিভাবে দেব? এখানে বলা হয়েছিল যদি আমরা কোনো লিকুইড ওষুধ ব্যবহার করি সেটা হবে মিনিমাম ডোজ। কি হবে? মিনিমাম ডোজ হবে 1 মিলি। 1 মিলি মিনস 1 ড্রপ। আর যদি কোনো সলিড মেডিসিন ব্যবহার করি, সেই সলিড মেডিসিন যে পাউডারটা হবে সেই পাউডারটা ওজন হবে 1 গ্রেন ওজনের। এবার হচ্ছে যে আমরা যে লিকুইড ওষুধটা ব্যবহার করব 1 মিলির নিচে দেওয়া যায় না, কিন্তু পরবর্তীকালে আমরা এই মেডিসিনাল অ্যাগ্রাভেশনকে অ্যাভয়েড করার জন্য আমরা মেডিসিনটাকে আরো সূক্ষ্ম স্তরে নিয়ে যাব। তবে সূক্ষ্ম স্তরে নিয়ে গেলে কিভাবে আমরা করব? সেটা হচ্ছে আমরা যে লিকুইড ওষুধগুলো ব্যবহার করি সেই লিকুইড ওষুধগুলোকে যদি আমরা গ্লোবিলসে মেডিকেট করি, অর্থাৎ ওষুধে সিক্ত করি, তাহলে কিন্তু আমরা আরো সূক্ষ্ম স্তরে নিতে পারি। অর্থাৎ এক ড্রপকে আমরা অসংখ্য ভাগ করতে পারি। আমরা মিনিমাম ডোজ বলতে যেটা বলেছিলাম যে 1 মিলি ইজ দ্য মিনিমাম ডোজ, তাহলে 1 ডোজটাকে আমরা আরো সূক্ষ্ম স্তরে নিয়ে যেতে পারি যদি সেটাকে আমরা গ্লোবিলসে মেডিকেট করি। আমরা গ্লোবিলসগুলো বিভিন্ন সাইজের আছে। এই গ্লোবিলসগুলো বিভিন্ন সাইজ, তার একটা নামকরণ করা হয়। অর্থাৎ আমরা 40 নম্বর গ্লোবিলস বলি, 30 নম্বর গ্লোবিলস বলি, 20 নম্বর গ্লোবিলস বলি, 10 নম্বর গ্লোবিলস বলি। অর্থাৎ এই মেজারমেন্টটা কিভাবে হয়? এই মেজারমেন্টটা হচ্ছে একটা স্কেল রেখে তাতে করে আমরা এই গ্লোবিলসগুলো 10টা গ্লোবিলস এক জায়গায় পরপর সাজাবো। সাজানোর পরে যত সেন্টিমিটার হবে সেই গ্লোবিলসের নাম্বারটা তত নাম্বার হবে। অর্থাৎ 10টা গ্লোবিলস দিয়ে যদি আমরা দেখি, সেন্টিমিটার না মিলিমিটার, তাহলে 10টা গ্লোবিলস দিয়ে যদি সেটা আমরা দেখি যে 10 মিলিমিটার হচ্ছে, তখন আমরা এটাকে বলবো 10 নম্বর গ্লোবিলস। আর যদি সেটা 20 মিলিমিটার হয়
তাহলে সেটা হচ্ছে 20 নম্বর ক্লোরিস। আর যদি সেটা 30 হয় তাহলে 30 নম্বর ক্লোরিস, যদি 40 হয় তাহলে 40 নম্বর ক্লোরিস। তাহলে আমরা সূক্ষ্ম স্তরে মিনিমাম ডোজ যখন দেব, তখন সবচেয়ে মিনিমাম কোনটা হচ্ছে? সবচেয়ে মিনিমাম হচ্ছে 10 নম্বর ক্লোরিস। অর্থাৎ আমরা 10 নম্বর ক্লোরিসকে মেডিকেট করে সেটা যদি আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে মিনিমাম ডোজ। এবার এই যে মিনিমাম ডোজ, এই মিনিমাম ডোজটা ওষুধ বিভিন্ন রকম স্কেলের উপর নির্ভর করে। বা বিভিন্ন স্কেল বলতে আমরা শুরু করেছিলাম যে হ্যানিম্যানের আমলে সেন্টিসিমাল স্কেলটা ছিল। তা সেন্টিসিমাল স্কেলটা বলতে কি বোঝায়, কিভাবে সেন্টিসিমাল স্কেলের ওষুধগুলো তৈরি করা হয়, সেটা আমাকে বুঝতে হবে। অর্থাৎ তার যে পোটেন্সি, ক্রমগুলো, শক্তিগুলো কিভাবে পরিবর্তন করা হয়। তা পরিবর্তনের নিয়মটা হচ্ছে, আমরা যে মাদার টিনচার, প্রথম ক্রম যেটা মাদার টিনচার, মাদার মানে হচ্ছে যেটা অরিজিনাল, সেই অরিজিনাল ওষুধটাকে হচ্ছে মাদার টিনচার। সেই মাদার টিনচারটাকে আমরা কি করব, ওটাকে আস্তে আস্তে ধাপে ধাপে পোটেন্টাইজ করব। তাহলে কি করব, প্রথমে আমরা যদি মিমি হিসাবে নিই, 1 ফোঁটা বা 2 ফোঁটা বা 4 ফোঁটা আমরা মাদার টিনচার নিতে পারি। অর্থাৎ এই রেশিওটা হচ্ছে 1:100। 1:100 বলতে, যদি আমরা 2 ফোঁটা মাদার টিনচার নিই তাহলে 98 ফোঁটা নেব ডাইলুট অ্যালকোহল, নট অ্যাবসলিউট স্ট্রং অ্যালকোহল, সেটা হচ্ছে ডাইলুট অ্যালকোহল। আমরা গতদিন ফার্মেসিতে অ্যালকোহলের বিভিন্ন স্টেজ নিয়ে আলোচনা করেছিলাম, ডিসপেন্সিং অ্যালকোহল, ডাইলুট অ্যালকোহল। তাই এই ডাইলুট অর্থাৎ তার মধ্যে জলের একটা পার্সেন্টেজ থাকবে, স্ট্রং অ্যালকোহল নয়। আমরা পোটেন্সি করার সময় কিন্তু ডাইলুট অ্যালকোহলটা বা ডিসপেন্সিং অ্যালকোহলটা ব্যবহার করি। তো এই ডাইলুট অ্যালকোহল হবে 98 মিমি। আর যদি আমরা 2 ফোঁটা নিই তাহলে 2 ফোঁটা মাদার টিনচার আর হচ্ছে 98 ফোঁটা হচ্ছে ডাইলুট অ্যালকোহল। যদি আমরা 4 ফোঁটা নিই তাহলে হচ্ছে 100 থেকে 4 বাদ দিয়ে তাহলে হচ্ছে 96 ফোঁটা হচ্ছে অ্যালকোহল, ডাইলুট অ্যালকোহল। এইভাবে করে আমাদের প্রথম এক পোটেন্সিটা তৈরি করার নিয়মটা হচ্ছে, আমরা এটা মিশ্রণটা করে বাঁ হাতে মানে ডান হাতে সিটির উপরে বুড়ো আঙুলটা রেখে বাঁ হাতের উপরে সজোরে স্ট্রোক বা ঝাঁকুনি দিতে হবে। তার সমান, সেম ডিরেকশন, সেম মোশন, সেম ডিরেকশন এবং সেম মোশনে আমাদের ঝাঁকি দিতে হবে সজোরে। আস্তে আস্তে দিতে হবে না, এলোমেলো মিশালে হবে না, সজোরে। তার একটা অ্যাঙ্গেল থাকবে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝাঁকিটা দিতে হবে। বাঁ হাতের উপরে শিশিটাকে ডান হাতে অর্থাৎ সিটির উপরে বুড়ো আঙুলটা রেখে ডান হাতে ধরে সজোরে সেম মোশন, সেম ডিরেকশনে 10টা ঝাঁকি দিতে হবে। তাহলে সেটা হয়ে গেল আমাদের প্রথম পোটেন্সি। কোন স্কেলে? এটা হচ্ছে সেন্টিসিমাল স্কেলের পোটেন্সি। সেন্টিসিমাল স্কেলের পোটেন্সিতে প্রথম ক্রমটা তৈরি হলো। এবার দ্বিতীয় ক্রম যখন আমরা তৈরি করব,
তখন কিন্তু ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে। সেই ফর্মুলাটা হবে 1:99, অর্থাৎ 1 ফোঁটা আমরা ওই যে 1 পোটেন্সির যে ওষুধ নিলাম আর 99 ফোঁটা নেব, বা 99 ভাগ, আমরা ফোঁটা দিয়ে তো এইটুকু হবে না, তা সেখানে আমাদের যদি আমরা আউন্স হিসাবে ধরি, তাহলে 1 আউন্স যদি আমরা ওই পোটেন্টাইজ মেডিসিন নিই আর 99 আউন্স নেব আমরা ডাইলুট অ্যালকোহল দিয়ে, এবার আমরা সেম মোশনে সেম ডিরেকশনে 10টা ঝাঁকি দেব, তাহলে হয়ে গেল দ্বিতীয় পোটেন্সি। এইভাবে ক্রমান্বয়ে আমরা এই পদ্ধতি মেনে নিয়ে আমরা ক্রমান্বয়ে পোটেন্সিগুলো আমরা বাড়াতে থাকি। এইভাবে আমরা 30, 200, 1M, 10M, 50M, CM এই পোটেন্সি এইভাবে আমাদের করতে হবে। তাহলে এবার ক্যান ইউ ইমাজিন যে আমরা যখন 30 পোটেন্সি একটা ওষুধ তৈরি করলাম, সেখানে যে আমার যে মাদার টিনচার যে অংশটুকু ছিল তার কোনো অস্তিত্ব কিন্তু আর ওই 30 পোটেন্সির মধ্যে পাওয়া যাবে না। মাইক্রোস্কোপে তো দূরের কথা, আধুনিক সর্বাধুনিক যে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, তাতেও তার কোনো অস্তিত্ব পাওয়া যাবে না। যার ফলে কিছু হোমিওপ্যাথি বিরোধী কিছু মানুষ তারা প্রচার করে থাকেন যে হোমিওপ্যাথিক ওষুধ ইজ এ বোগাস, ওর সাইন্টিফিক কোনো বেস নেই, সাইন্টিফিক থিওরি নেই। এটা যেহেতু তার ওষুধের মধ্যে ওষুধের কোনো অস্তিত্ব নেই, সেই জন্য এটা কোনো চিকিৎসা পদ্ধতি না। তা আমরা এই প্রসঙ্গে বলতে চাই যেটা, যে আমরা যে সারা পৃথিবীতে যে পারমাণবিক বিস্ফোরণগুলো হয়েছিল, যারা পারমাণবিক তত্ত্ব জানেন তারা জানেন যে পারমাণবিক হচ্ছে বা আণবিক বোমা বা পারমাণবিক বোমা, তার শক্তিটা কত সেটা আমরা ভারতবর্ষের যে পোখরানের যে বিস্ফোরণ টেস্ট করা হয়েছিল সে থেকে জানি। এবং এছাড়া সারা পৃথিবীতে বিভিন্ন দেশে, চীনে, রাশিয়া, আমেরিকা, বিভিন্ন দেশে পারমাণবিক পরীক্ষা হয়েছে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা যে আণবিক বিস্ফোরণ দেখেছিলাম হিরোশিমা নাগাসাকিতে, সেখান থেকে আমরা জানি যে বস্তু সূক্ষ্ম অবস্থাতে কত শক্তিশালী, কত ভয়ঙ্কর হতে পারে, তার উদাহরণ এর চেয়ে বেশি কিছু বলা যায়নি। সুতরাং হোমিওপ্যাথিক ওষুধ যেহেতু বস্তু থেকে ভেঙে ভেঙে শক্তিতে রূপান্তরিত হয়, তার মধ্যে একটা ডাইনামিক পাওয়ার তৈরি হয়। এই ডাইনামিক পাওয়ার হচ্ছে রোগকে নিরাময় করে। তাহলে আমরা এই সেন্টিসিমাল স্কেল নিয়ে, যেহেতু এটা স্যামুয়েল হ্যানিম্যানের নিজের আবিষ্কার, আমরা শুরু করলাম সেন্টিসিমাল স্কেল নিয়ে। এবার আসা যাক ডেসিমাল স্কেলটা কি হবে। তাহলে আমরা সেন্টিসিমাল স্কেলটা যদি বুঝে থাকি, তাহলে আমরা ডেসিমাল স্কেলটাও বুঝতে পারব। ডেসিমাল স্কেলটা আবিষ্কার করেছিলেন কে? কনস্ট্যান্ট হেরিং। কনস্ট্যান্ট হেরিং ডেসিমাল স্কেলটা আবিষ্কার করেছিলেন। সেটা হচ্ছে, তার রেশিওটা কি? 1:9 রেশিও। অর্থাৎ ওই একই পদ্ধতিতে যেটা আমরা 1:99 রেশিও ছিল, সেটা 1:9 রেশিওতে তৈরি করা হবে। এইভাবে ক্রমান্বয়ে পর্যায়ক্রমে তার ওষুধগুলোর পোটেন্সি বেড়ে যাবে। তা এবং এই যে ডেসিমাল স্কেলের ওষুধগুলো আমরা চিনব কি করে? অর্থাৎ ডেসিমাল স্কেলের ওষুধগুলো তার নাম্বারিং এর পাশে একটা এক্স লেখা। যেমন
নেট্টামিউর 6x, নেট্টামিউর 12x, ক্যালকেরিয়া ফ্লোর 10x, কি 12x, কি 30x, কি 200x। অর্থাৎ তার পাশে আমরা এছাড়াও অন্যান্য ওষুধ দেখতে পারি, বিভিন্ন ওষুধ আছে, যারা মেটোডিকাম 3x, 4x, 5x, 6x, 12x এরকম আমরা পেতে পারি। তাহলে ডেসিমাল স্কেলের যে ইন্ডিকেশন সেটা হচ্ছে নাম্বারের পাশে একটা এক্স দেওয়া। তাহলে আর সেন্টিসিমাল স্কেলের গায়ে কি লেখা থাকবে? সেন্টিসিমালকে চিনব কি করে? কেউ কেউ সি দিয়েও লেখে, আবার কেউ কেউ শুধু নাম্বারটা দিয়ে দেবে, অর্থাৎ 30, 200, 100, 15 ইত্যাদি। তাহলে তার গায়ে কোনো এক্সপ্রেস থাকবে না সেন্টিসিমাল স্কেলে, ডেসিমাল স্কেলে থাকবে, তার গায়ে একটা এক্স ইন্ডিকেশন থাকবে। এবার আসা যাক 50 মিলিসিমাল পোটেন্সি সম্বন্ধে। তাহলে হ্যানিম্যান তার জীবন দশায় বিভিন্ন অবজারভেশনের মধ্যে দিয়ে দেখলেন যে আমরা ওষুধটাকে যত সূক্ষ্ম স্তরে নিতে পারবো তত বেশি ওষুধ কার্যকরী হয়, তত বেশি শক্তিশালী হয়, তত বেশি তার মানে ডাইনামিক পাওয়ারটা বেড়ে যায়। তাই তিনি আবিষ্কার করলেন 1:50,000, অর্থাৎ 1 ভাগ ব্যাক পোটেন্সি আর 50,000 ভাগ হচ্ছে ডাইলুট অ্যালকোহল। যদি সুগার অফ মিল্ক হয় তাহলে 50 পার্ট হবে সুগার অফ মিল্ক। আমরা দুটো ভাবে করতে পারি, তবে সাধারণত যেটা করা হয় 50 মিলিসিমাল পোটেন্সির ক্ষেত্রে সেটা হচ্ছে প্রথমে লিকুইড ফর্ম থেকেই তৈরি করা হয়, অর্থাৎ যে ওষুধগুলো সেগুলো হচ্ছে তার আগের যে পোটেন্সিগুলো সেই পোটেন্সির 1 ভাগ, আর ডাইলুট অ্যালকোহল দেওয়া হয় 50,000 পার্ট। তাহলে তার নেক্সট পোটেন্সিটা তৈরি হলো, সেই নেক্সট পোটেন্সি থেকে আবার একই নিয়মে আমরা যখন করব, অর্থাৎ 1 ভাগ মানে ওষুধ মানে পটেন্টাইজ ওষুধ, আর 50,000 ভাগ হচ্ছে ডাইলুট অ্যালকোহল। তাহলে দ্বিতীয় ক্রমটা তৈরি হবে। এইভাবে ক্রমান্বয়ে বাড়তে থাকবে। এবার হচ্ছে এর ইন্ডিকেশন, এর মার্কিংটা কিভাবে? এই মার্কিংটা আমাদের ভারতবর্ষে, গোটা ভারতবর্ষের কথা আমি বলতে পারবো না, আমরা ওয়েস্ট বেঙ্গলের কথাটা বলি। ওয়েস্ট বেঙ্গলের দুটো সংস্থা, এখন অবশ্য কিছু কিছু নতুন সংস্থা তৈরি করছে এই 50 মিলিসিমাল পোটেন্সির উপর। আমাদের সবচেয়ে পরিচিত যে দুটো জায়গা, একটা হচ্ছে ওই বউবাজারে একটা আছে হ্যানিম্যান পাবলিশিং কোম্পানি, আর মৌরারিতে আছে হচ্ছে হরিমোহন চৌধুরী। এরা এই 50 মিলিসিমাল পোটেন্সির ওষুধগুলো তৈরি করে থাকে। এছাড়া কলকাতায় এখনো তেমন প্রচলিত নেই 50 মিলিসিমাল পোটেন্সির ওষুধ। এই ওষুধগুলো কিন্তু লিকুইড ফর্মে কোথাও পাবেন না। এই ওষুধগুলো কিভাবে করা হয়? 10 নম্বর গ্লোবিলসের মধ্যে এটা মেডিকেট করা হয়, ওই লিকুইডগুলো মেডিকেট করা হয়, করে তারপরে সেগুলোকে ব্লোটিং পেপারের মধ্যে ফেলে দিয়ে তার যে অতিরিক্ত যে মানে ওষুধ যেগুলো সেগুলো শুকিয়ে নেওয়া হয়, নিয়ে কোনো শিশিতে রাখা হয়। এবং এই ওষুধগুলো ব্যবহার করার আবার একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে এটা সাধারণত 100 ml জলের মধ্যে 1টি মাত্র গ্লোবিলস দেওয়া হয়।
10 নম্বর ক্লোরোবিসে একটি ক্লোরিন দেওয়া হয়, সেই সঙ্গে 5-6 ফোঁটা রেকটিফাইড স্পিরিট বা অ্যালকোহল দেওয়া হয়, দিয়ে ওটা প্রিজারভেটিভ পাওয়ারের জন্য দেওয়া হয়, দিয়ে সেখানেও 10 মানে কেউ 16টা দাগ করেন, কেউ 8টা দাগ করেন, করে দাগ কেটে ওটা দেওয়া হয়। সেইটা খাওয়ারও একটা আলাদা পদ্ধতি আছে, সেটা হচ্ছে সেখানে একটা কাপে 8 কাপ জল নিতে হবে, ওষুধের শিশিটাকে সমান তালে 10টা সেম মোশন সেম ডিরেকশনে 10টা ঝাঁকি দিতে হবে। ঝাঁকি দিয়ে 1 দাগ ওষুধ মধ্যে মিশিয়ে দিতে হবে, মিশিয়ে দিয়ে নেড়ে চেড়ে 2 চামচ খাবে, বাকিটা ফেলে। এই ওষুধের এই যে 50 মিলিসিমাল পটেন্সির কিছু মেরিট দিক আছে। প্রথম আমরা একটু কমার্শিয়াল দিক দিয়ে আলোচনা করা যাক। কমার্শিয়াল দিকটা হচ্ছে, আপনি যখন কোনো রুগীকে 1টি বা 2টি পুরিয়া দেবেন, যেহেতু আমরা সিঙ্গেল ডোজ সিঙ্গেল মেডিসিন দিই, তাহলে বেশি ওষুধ তো আমরা দিতে পারবো না, সেখানে 1-2টো পুরিয়া দিয়ে আপনি কয়েক মাসে নিতে পারবেন। এটা হচ্ছে অর্থনৈতিক বেনিফিটের কথা আমরা বলছি, যেহেতু আমরা প্র্যাকটিস করব, আর্থিক বিষয়টা আমরা ভাবব। কিন্তু 50 মিলিসিমাল পটেন্সির ক্ষেত্রে আপনি যখন 100 ml জলের মধ্যে দিচ্ছেন, তখন কিন্তু তার কাছ থেকে একটা ভালো অ্যামাউন্টের পয়সা আপনি নিতে পারেন। তাতে কিন্তু পেশেন্ট অসন্তুষ্ট হবে না, কারণ কোয়ান্টিটিটা বেশি দিয়েছেন, দামটা বেশি নেবে। এবার হচ্ছে আমরা এটা বললাম ব্যবসায়িক বেনিফিটের কথা, কিন্তু সায়েন্টিফিক বেনিফিটের যে সুবিধাটা, সেটা হচ্ছে আমরা জানি যে হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার পরে পরবর্তী যে ওষুধগুলো দিতে হয় তার অনেক ড্রাগ রিলেশনটা মিলিয়ে দিতে হয়। তা ড্রাগ কখনো কখনো আমরা অ্যানিমেকাল রিলেশন থাকে, অ্যান্টিডোট থাকে, বিভিন্ন রকম বিষয় থাকে, তাহলে সেখানে ড্রাগ রিলেশনটা মিলিয়ে নিতে হয়। এবং কখনো কখনো তার মেডিসিনাল অ্যাগ্রাভেশনটা হয়, এবং কখনো কখনো দেখা যায়, বিশেষ করে কিছু কিছু ওষুধের ক্ষেত্রে, যেমন টিউবারকুলিনাম, সালফার, এই ধরনের, বিশেষ করে সালফার, তার এত ভায়োলেন্সি মেডিসিনাল অ্যাগ্রাভেশনটা হয় যে তাতে করে অনেক সময় চিকিৎসাটা বদনাম হয়ে যায়, রোগী শয্যাগত হয়ে যায়, অনেক সময় দুর্ঘটনাও ঘটে যায়। তাহলে এটা হচ্ছে সেন্টিসিমাল স্কেল এবং ডেসিমাল স্কেলের ডিমেরিট। কিন্তু 50 মিলিসিমাল পটেন্সির সুবিধাটা হচ্ছে, 50 মিলিসিমাল পটেন্সির ক্ষেত্রে মেডিসিনাল অ্যাগ্রাভেশনটা এতই নেগলিজিবল হয় যেটা সেটা চোখে দেখা যায় না। আমরা বলবো না যে তার কোনো মেডিসিনাল অ্যাগ্রাভেশন হয় না, মেডিসিনাল অ্যাগ্রাভেশন হলেও সেটা এত মাইল্ড যেটা ওটা ধরার মধ্যে পড়ে। তাহলে প্রথম সুবিধা হচ্ছে 50 মিলিসিমাল পটেন্সিয়াল ওষুধ, তার মেডিসিনাল অ্যাগ্রাভেশনটা যা হয় সেটা নেগলিজিবল। দ্বিতীয় ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমার দ্বিতীয় মেডিসিন যখন আমি চেঞ্জ করবো, তখন ড্রাগ রিলেশন মিলানোর কোনো দরকার নেই। আমরা অনেক সময় ডেসিমাল স্কেলের ওষুধ বা সেন্টিসিমাল স্কেলের ওষুধ দেওয়ার সময় অ্যান্টিডোট ওষুধ দিয়ে তবে আমরা পরবর্তী ওষুধগুলো দিয়ে থাকি, কিন্তু 50 মিলিসিমাল পটেন্সির ক্ষেত্রে আমাদের অ্যান্টিডোট দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর আমরা সেন্টিসিমাল ডেসিমাল স্কেলের ওষুধ দিয়ে আমাদের অনেকদিন পর্যন্ত অপেক্ষা করতে হয়, এবং অনেক সময় দেখা যায় ওষুধ খাওয়ার অনেকদিন পরে আমরা যে কাঙ্ক্ষিত আমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টটা পেয়ে থাকি। ততদিনে রুগী হয়তো তার ধৈর্য হারিয়ে ফেলে। কিন্তু 50 মিলিসিমাল পটেন্সির ক্ষেত্রে আমরা যেটা সুবিধাটা পাই, সেটা হচ্ছে আমরা রিপিটেড ডোজে দিতে পারি, ঘন ঘন দিতে পারি, এমনকি 5-10 মিনিট অন্তর অন্তর ওষুধটা দিতে পারি, অর্থাৎ এই রিপিটেড ডোজটা দিতে পারি। আমার কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে খুব বেশি দেরি হয় না। তাহলে আমরা 50 মিলিসিমাল পটেন্সিয়াল ওষুধ রিপিটেড ডোজে দিতে পারি,
আমরা 50 মিলিসিমেল পটেন্সির ওষুধ মানে অ্যান্টিডোট না দিয়েও আমরা দিতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এর যে মেডিসিনাল অ্যাগ্রাভেশন যেটা হয় তার ভাইলেন্সি থাকে না, ফলে আমরা নির্ভয়ে 50 মিলিসিমেল পটেন্সি ওষুধগুলো, যে সমস্ত ওষুধগুলোতে মেডিসিনাল অ্যাগ্রাভেশন হওয়ার ভয় থাকে এগুলো আমরা নির্ভয়ে দিতে পারি। এই হচ্ছে আমাদের আজকের পটেন্সি এবং নিয়ে আলোচনা। তা আমরা আজকে এখানে এই পটেন্সি নিয়ে আলোচনাটা শেষ করছি। আমরা পরবর্তীকালে অন্যান্য বিষয় নিয়ে, ফার্মেসির অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব।